আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে, ব্যাংক আত্মসাৎ করেছে, এস আলমদের উত্তরসূরি হিসাবে ৫ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? আমরা তো প্রথমেই দেখলাম ৫ই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন। এটা কি জনগণ দেখেনি? এটা তো জনগণ দেখেছে। আর আজকে বড় বড় কথা বলেন, কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপির নামে। পাড়া মহল্লায়, জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ, অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ, অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সবকিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর, ৫ই আগস্টের পর আপনাদের আত্মসাৎ তো জনগণ দেখেছে। আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ। আবার জনগণ তো এটাও জানে খুর লীগ এবং খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি। এরা কারা? এদেরকে জনগণ জানে না? কারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে, চেনে। সুতরাং খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এই গৌরব বিএনপি, ৭১-এর গৌরব, ৯০-এর গৌরব, এই গৌরব বিএনপি। কারণ সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে আঘাত করে আপনারা এরশাদের মতো একটা আরেক সংবাদ সম্মেলন হচ্ছে এখানে সোনার দিন। এখানে আপনারা সেদিন জাননি এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে, ৮৬ সালের নির্বাচনে, এটাও তো জনগণ দেখেছে। কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি। তার নেত্রী বলেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে এরশাদের অধীনে কোনো নির্বাচন করবো না, স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করবো না। আপনারা মঈনুদ্দিন ফখরুদ্দিনের, ওরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং একটি ভয়ঙ্কর হাসিনার স্বৈরাচার কায়েমের জন্য এসেছিল। তখনও সেদিন আপনারা বাধ্য করেছিলেন তার নির্বাচনে যেতে। এটাও তো জনগণ জানে এবং জনগণ দেখে। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? ইসলামের মর্মবাণীতে হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে। এটাই তো ইসলামের মর্মবাণী। বন্ধুরা আমার, বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে, যে ঐতিহ্যের মধ্যে আছে জনগণের কাছে অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিএনপি পশ্চাৎ প্রসারণ করে না। এই গৌরব বিএনপির, এই গৌরব জিয়াউর রহমানের, এই গৌরব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, এই গৌরব তারেক রহমানের। তাই বন্ধুরা আমার, ৭১ থেকে আপনার ৫ই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নিচু করেনি বিএনপি। আপনারা ৫ই আগস্টের পর কি বললেন? ভারতের সাথে আপনারা সম্পর্ক উন্নয়ন করবেন, ভালো কথা, আমাদের আপত্তি নেই। আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিবেন। আপনাদের নেতারা মৌলানা সাইদি সাহেব, সেই সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য শুকরঞ্জন বালিকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তার শরীরে ইলেকট্রিক শক দিয়েছে। কালকেই দেখবেন তার সমস্ত বয়ান এসছে। শুকরঞ্জন বালি হিন্দু ধর্মের একজন মানুষ। তাকে শেখ হাসিনার গোয়েন্দা বাহিনী বলেছে যে তোমরা বলো তোমার ভাইকে হত্যা করিয়েছে মৌলানা সাইদি সাহেব। সে বলেছে আমি মিথ্যা কথা বলবো না, না সেটা করে। শুকরঞ্জন বালি সে যে সাহসিকতা এবং ন্যায় নীতির যে দৃষ্টান্ত দেখিয়েছে, এইটা আমি ওই রাজনৈতিক দলের বন্ধুদেরকে আমি বলতে চাই যে আপনারা শিখুন তার কাছ থেকে। আপনারা সম্পর্ক উন্নয়ন করতে চান ভারতের সাথে। শেখ হাসিনার প্রতিটি গুম খুনের দোষর হচ্ছে পার্শ্ববর্তী দেশ। এই শুকরঞ্জন বালিকে আপনার হাইকোর্টের গেট থেকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তাকে এখানে টর্চার করে তাকে টাকার অফার দেওয়ার পরও সে যখন মাথা নোয়ায়নি তাকে ভারতে পাচার করে দিয়েছে এবং ভারতের কারাগারে সে 5 বছর ছিল। সেই 5 বছর সেখান থেকে আজকে বেরিয়ে এসে সে এই কথাগুলো বলছে। এরপরও আপনারা বলেন যে শেখ হাসিনার সব মাফ করে দেবেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন।
তো এর মধ্যে দিয়ে তো প্রমাণিত হয় যে আপনারা হচ্ছে ন্যায় নীতির পরোয়া করেন না, আপনারা রাজনীতির নামে ধান্দাবাজি করেন, আপনারা অন্য কিছু করেন না। আপনার দলের প্রধান নেতাদেরকে যারা জুডিশিয়াল প্রক্রিয়ার নামে জুডিশিয়াল কিলিং করলো, তাদেরকে বলছেন আপনারা মাফ করে দেবেন। তারা আপনারা ইসলামের যে মর্মবাণী, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, সেটি তো আমাদের মধ্যে নাই। করুণার কথাও বলা হয়েছে, যে ক্ষমা চাইবে তাকে করুণা করতে বলা হয়েছে। তার বিভিন্ন ধাপ আছে, বিভিন্ন পর্যায়ে। ওরা ক্ষমা চাইলে ওরা কিছু না, আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন, সম্পর্ক উন্নয়ন করবেন। অর্থাৎ আপনারা আপনাদের রক্তের সাথেই বেইমানি হলো না। যেমন 86 সালে আপনারাও বলেছিলেন নির্বাচনে যাবেন না এর সাথে, তারপরে আপনারা গিয়েছেন। তো বন্ধুরা আমার, এই ধরনের অপপ্রচার এর সাথে আজকে শুধু পার্শ্ববর্তী দেশ তারাই শুধু অপতথ্য অপপ্রচার কলঙ্ক লেপনের চেষ্টা করছেন না, ভেতর থেকেও অনেকে, ওই আমি আগেই যেটা বলেছি, যে ঘোড়া পানিতে মাছ শিকার করার রাজনৈতিক ফায়দা তুলতে চাচ্ছেন। কিন্তু আমাদের যে গণতন্ত্রে এত অবদান, গণতন্ত্রে এত যে আত্মদান, এত মানুষ নিরুদ্দেশ, এত মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার, আজকে তো সমস্ত গণতন্ত্র বলা শক্তি এক জায়গায় থাকার কথা ছিল। অথচ এই শক্তিকে ফাটল ধরিয়ে দুই একটি রাজনৈতিক দল যেভাবে তারা নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন, এদেশের মানুষ সব জানে। তারা জানে কারা দেশপ্রেমিক, তারা জানে কারা স্বাধীনতা বিশ্বাস করে, কারা সার্বভৌমত্বে বিশ্বাস করে, কারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, কাদের ঐতিহ্যের মধ্যে জড়িয়ে আছে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো এই দেশের জনগণ জানে বন্ধুরা আমার। জামাত শিবিরের বিরুদ্ধে উদ্ভট, মিথ্যা, ভিত্তিহীন কল্পকাহিনী প্রচার করে কবি ও রাজনীতিবিদ এবং অনেকে এখন সংশয় সন্দেহ করছেন যে রুহুল কবির রিজভী ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটেন কেন লাঠি নিয়ে। এটা কি নাটক না আসলেই প্রয়োজন? আমি সেটা বলছি না এবং বলতে চাইও না। রুহুল কবির রিজভীকে মানুষ একেবারে উলঙ্গ করে ফেলছে, তার লাঠি বর্দা নিয়েও এখন জনগণ সন্দেহ করছে। কারণ রিজভী যে কবিতা আবৃত্তি করেছেন আজকে, আমি যখন কথা বলছি যে জামাত ইসলামী নাকি ইসলামী ব্যাংকগুলো দখল করছে, কি উদ্ভট এবং হাস্যকর কথা। ইসলামী ব্যাংক রুহুল কবির রিজভীর বাপের ব্যাংক ছিল, আর সে বাপের ব্যাংক জামাত ইসলামী নিয়ে যাচ্ছে। ফাজলামের একটা লিমিট আছে। রুহুল কবির রিজভীর কবিত্বের সীমারেখা অতিক্রম করেছেন। তিনি তো এমনিতে বানিয়ে বানিয়ে উদ্ভট কবিতা আবৃত্তি করতে এমনিতেই অভ্যস্ত। কিন্তু ইসলামী ব্যাংকগুলো জামাত ইসলামী দখল করছে। আপনি চিন্তা করেন যে মাথায় কতটা ঘিলু থাকলে, কতটা সমস্যা হলে, মানসিকভাবে কতটা বিপর্যস্ত হলে এই উদ্ভট কথা বলতে পারে। আরো নানান উদ্ভট, শিবির রক কাটে। এখন আবার জামাত ৭১ স্বাধীনতা বিরোধী, তাহলে জামাতের সাথে জোট ছিল কেন আপনাদের? এই ৭১ স্বাধীনতা বিরোধীদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল কেন খালেদা জিয়া? মন্ত্রী বানিয়েছিল কেন? কেন জোট করেছিলেন? তখন মনে ছিল না, এখন খোটা দেন। তো দর্শক, আর নানান কথা বলেছেন। এই কথা বলে রুহুল কবির রিজভী বেকায়দায় পড়েছেন। কি বেকায়দায় পড়েছেন? জামাত ইসলামী জিতে গেল, জামাত ইসলামের বড় বিজয়। রুহুল কবির রিজভীর এই বক্তব্য যেসব মিডিয়ায় পাবলিশ হয়েছে, বাংলাদেশে কি শুধু জামাত ইসলামী বাস করে? জামাত শিবিরের লোকজন বাস করে না। বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি। বাংলাদেশে ফেসবুক, ইউটিউব চালায় কি শুধু জামাত ইসলামী না বিএনপিও? বিএনপির লোকজন বেশি চালায়, কারণ বিএনপির লোক বেশি, স্টিল বিএনপির লোক বেশি। কিন্তু রুহুল কবির রিজভীর এই বক্তব্যের পক্ষে বিএনপির লোকজন কোনো যুক্তি, তথ্য প্রমাণ দিতে পারছে না বা কেউ দিতে আসছে না। রুহুল কবির রিজভী একপাক্ষিকভাবে ট্রলের শিকার হচ্ছেন, তাকে নিয়ে মানুষ ফান করছে। এখন যদি এরকম হতো যে রিজভী একটা অভিযোগ করেছেন জামাত ইসলামের বিরুদ্ধে, তার সপক্ষে প্রমাণ উপস্থাপন হচ্ছে, রিজভীর পক্ষে অনেকে লিখছেন, বিপক্ষে লিখছেন, তাহলে রিজভীর মান সম্মান বাঁচত। এত বড় দলের একজন নেতা, তার পক্ষে কেউ লিখতে পারছে না, তার পক্ষে কোনো যুক্তি প্রমাণ কেউ দিতে পারছে না। জামাত ইসলাম, ইসলামী ব্যাংকগুলো, শুধু ইসলামী ব্যাংক না, ইসলামী ব্যাংকগুলো নাকি দখল করছে। কিভাবে, কোথায় দখল করছে? আপনার বাপের ব্যাংক দখল করছে, একটু প্রমাণ দেন না, একটু মামলা করেন। দিতে পারছে? একজনকেও দেখেছেন যে রিজভীর বক্তব্যের সপক্ষে কোনো পেপার কাটিং অথবা কোনো এভিডেন্স হাজির করতে, যে এইভাবে দখল করছে রিজভীর বাপের ব্যাংক? কারণ দখল মানে কি? অন্যের জিনিস নিয়ে যাওয়া, গায়েব চলে, এটাই দখল। আর নিজের জিনিস পুনর্দখল, ওটা তো আর দখল না। দর্শক, কোন না কিভাবে দখল? কেউ রিজভীর পক্ষে, বিএনপি তো লক্ষ কোটি সমর্থক, টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলোতে না গেলেও লঞ্চঘাট, কই কেউ তো রিজভীর পক্ষে দাঁড়াতে পারছে না। এমনকি রিজভী যখন এই বক্তব্য দেন, তখন তার আশেপাশে যারা দাঁড়িয়েছিল, সোজা হয়ে দাঁড়িয়েছিল, তাদের মুখে হাসি নেই, জানে যে এগুলো ফাও কথা। তো দর্শক, আর জামাত ইসলামীর লোকজন বা সাধারণ জনগণ কি করছে? তথ্য প্রমাণ হাজির করছে যে কারা রক কাটে, আর কারা চাঁদাবাজি করে, আর কারা ব্যাংক দখল করে। দর্শক, আমি কয়েকটা লেখা আপনাদেরকে শোনাবো যে রিজভী কতটা বেকায়দায় করেছেন
কতটা কঠিন পরিস্থিতিতে পড়েছেন, জনগণ কিভাবে রিজভিকে ধুয়ে দিচ্ছে। একজন লিখেছেন, আজ দেখি টেম্পো স্ট্যান্ডের মুখপাত্র ওয়াজ করতেছে, শিবির রক কাটে, শিবির রক কাটে। হ্যাঁ, ওয়াজ করেছেন, তিনি ধর্মের কথা শুনিয়েছেন, জামাত প্রতারণা করে, কথা বলে এক মুখে, এইসব কথাবার্তা বলেছেন। এটাই হচ্ছে ইসলাম। এইসব ওয়াজ শুনলে শয়তানও হাসে। মুখপাত্রকে এক নজর ঢু মেরে দেখলাম, কোন বয়সী সে? দেখলাম একটা বুড়ো খাটাস টেম্পো স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে বগর বগর করছে। এর মানে এই বৃদ্ধদের রাজনীতি বাংলাদেশে নাই, তারুণ্যের রাজনীতি বাংলাদেশে। তরুণ প্রজন্ম এখন এদেরকে বুড়ো খাটাস বলছে। দেখি চিনলাম তারে, শুধু দেখি মাথা খারাপ বুড়ো ধামরা, যে কদিন পর নাটক করে, আজ গায়ের চাদর পুরে তো কাল বউয়ের শাড়ি পুরে ফেলে ভরা হাটে। অথচ বিএনপি হচ্ছে ভারতের খপ্পরে পড়েছে, আর সে এখন ভারতের জিনিস পড়ায়। এটাকে, এই পুরানোটাকে আমি আগেও সমর্থন করছি, এখনো করি। কিন্তু একটা বিষয় বুঝতে পারলাম না যে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে নাকি তার রগেই শিবির কেটে দিয়েছে। এটা লেখা নেই, এটা মজা করে লেখা হয়েছে, নট সিরিয়াস। যাক, এখন এই রিজভির মতো একজন ত্যাগী নেতা, নির্যাতিত নেতা, কবি হোক আর উদ্ভট কথা আগে থেকেই বলতেন, কিন্তু তারপর তিনি নির্যাতিত ত্যাগী নেতা, তিনি এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন এবং তিনি নিবেদিত প্রাণ, তিনি অফিসে থাকেন, বিএনপির জন্য ডেভোটেড। এই জন্য তার প্রতি আমাদের শ্রদ্ধা অবশ্যই থাকবে। কিন্তু জনগণ ট্রল করছে তাকে নিয়ে, তার খুঁড়ি হাঁটা নিয়েও এখন প্রশ্ন তুলছে। এভাবে অসম্মানিত হচ্ছেন রিজভি মিথ্যা কথা বলার জন্য। রুহুল কবির রিজভিকে জামাত শিবিরের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য ক্ষমা চাইতে হবে, নইলে রুহুল কবির রিজভিও ওই বুড়ে খাটাসদের তালিকায় পড়বেন। রিজভির সামনে অপার সম্ভাবনা ছিল। জনগণ প্রমাণ হাজির করছে। 19 ডিসেম্বর 2024 রিপোর্ট, চাঁদা দিতে অস্বীকৃতি, মারধরের পর আওয়ামী লীগ নেতা রক কাটল বিএনপি, এরকম বেশ কিছু অভিযোগ আছে। আর একটা খবর, ইত্তেফাকের, চাঁদা না দেয়ায় রক কেটে নিল বিএনপি, ইত্যাদি ইত্যাদি। আপনি রক কাটা বা এগুলো সার্চ দেন, বিএনপি নাম আসে না কার নাম আসে দেখেন, রক কাটে হচ্ছে কারা আর কার নাম বলে। দর্শক, এইভাবে বিএনপি ধরা পড়ছে, প্রমাণ দিচ্ছে। স্বেচ্ছাসেবক দল নেতা নেতৃত্বে ব্যবসায়ী টাকা ছিনতাই, অমুক অমুক, আপনি ছিনতাই, লুটপাট, চাঁদাবাজি লিখে সার্চ দিলেই বিএনপির নাম চলে আসবে। আওয়ামী লীগকে ছাড়িয়ে যাচ্ছে চাঁদাবাজি, লুটপাটে, আর তারা বলছে বিএনপি নাকি, জামাত নাকি চাঁদাবাজি করছে। হাস্যকর কথা। এবং দেখেন, এই যে ইসলামী ব্যাংক জামাত লুট করছে বা অমুক তমুক, প্রমাণ দেন। আর প্রমাণ এসেছে 5 আগস্টের 5 দিন পর, ইসলামী ব্যাংক দখলের নেতৃত্ব দিচ্ছে যুবদল নেতা নয়ন। ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র সহ ইসলামী ব্যাংকের হেড অফিসে হামলা চালায়। কিন্তু ইসলামী ব্যাংকের 7 জন কর্মকর্তা কর্মচারী গুলিবিদ্ধ হয়, গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা নেয়। এবং যুবদল সভাপতির বিরুদ্ধে 200 কোটি টাকা ইসলামের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ। আবার ইসলামের গাড়িতে কে চড়েছে, ইসলামের গাড়িটারি বা বিলাসবহুল অনেক কিছু সরিয়ে দিতে কারা সহায়তা করে বহিষ্কৃত হয়েছে জাতি জানে। আর জামাত কি করেছে একটু দেখান না, যে জামাত অমুক জায়গায় ইসলামের টাকা খেয়েছে, এইভাবে বাঁচানোর চেষ্টা করেছে, গাড়িতে চলেছে, একটু দেখান। আমির জামাত কবে, বা জামাতের কোন নায়েব এর কোন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইসলামের গাড়িতে চলেছে। আর ছবি সহ জামাতের লোকজন দিয়ে দিয়েছে বাসের কেল্লায়, যে কিভাবে কি করছে না, কোন কোন নেতা ইসলামী ব্যাংক দখলের সাথে জড়িত। ইসলামের টাকাকে কারা করতে চেয়েছিল, কারা কি করতে চেয়েছিল, এই যে ধরা পড়ে গেল। তো দর্শক, রুহুল কবির রিজভী হাতে নাতে ধরা পড়ে চরম অপমানিত, অপদস্থ হলেন এবং জনগণের জনরোষের মধ্যে পড়লেন। এত অসম্মানিত রুহুল কবির রিজভী মনে হয় হননি। ভুল কথা বলতে পারেন, কিন্তু মিথ্যাবাদী, ধান্দাবাজ, মানে মাথায় সমস্যা, এই টাইপের কথা বলেন, এটা খুবই দুঃখজনক। আরেকজন লিখেছে, জনাব রিজভী হঠাৎ ওনার দলীয় নেতাদের ব্যাংক নিয়ে কেন খুব ঝাড়লেন, মানে এটা ট্রল করে লেখা। আব্দুল আউয়াল মিন্টু ন্যাশনাল ব্যাংক দখল করেছে এবং মির্জা আব্বাস তার ঢাকা ব্যাংক দখল নিয়েছে। ইসলাম, মানে মজা করে লেখা, এর মধ্যে মেসেজ। ইসলাম ব্যাংক এখনো মূল মালিকদের হাতে আছে কিনা নিশ্চিত নয়। আরটিবি দখল নিয়েছে টাকলা ওয়াহিদুজ্জামান, তাদের রিজভির চলে কেন? আমি ডাক্তার জাহাঙ্গীর কবির, মির্জা ফখরুল রিজভী সবার ভক্ত, কারণ তার অর্গানিক কথা বলে। মজা করে লিখেছে, এর মধ্যে অনেক গভীর মেসেজ আছে। মানে কতটা ধান্দাবাজিমূলক, বাটপাড়ি, তৃতীয় শ্রেণীর, থার্ড ক্লাস মিথ্যাচার রুহুল কবির রিজভীর বক্তব্য, জামাত ইসলামী নাকি ইসলামী ব্যাংকগুলো দখল করছে। আপনি চিন্তা করেছেন 71-এর স্বাধীনতা বিরোধী, এটা এক প্রকার মানা যায়, এটা নিয়ে বিতর্ক আছে, ঠিক আছে। বিএনপি যদি ভারতীয় বা আওয়ামী রাজনীতি করে করুক, আর জামাত 71 স্বাধীনতা বিরোধী করেছিল, এটা তো ঠিক। কিন্তু এটা নিয়ে যদি বিভাজনে বা অপরাজনীতি করে, ট্যাগের রাজনীতি করে করুক, কিন্তু ইসলামী ব্যাংকগুলো জামাত ইসলামী দখল, যে এগুলো কি, এগুলো আপনি কোথায় পেয়েছেন? রিজভী এত নিচে নেমেছে, তার মানসিক সুস্থতা টেস্ট করা দরকার। আপনি কি অভিযোগ করছে? জামাত চাঁদাবাজি করছে, হাটে বাজারে বিভিন্ন জায়গায়, এই কথা বলছে। দর্শক, কেউ বলছেন যে তারেক রহমানের যে বাসা ভাড়া লন্ডনে, সেটা নাকি এসালম গ্রুপ দিত। পরে 5 আগস্টের রাতেই এসালম গ্রুপ বলেছিল তারেক রহমানকে ইসলামী ব্যাংক দখল নিতে, কিন্তু তারেক রহমান নেননি। না নেয় নাকি ক্ষুব্ধ হয়েছে, এইসব হিসাব নিকাশে নাকি রুহুল কবির রিজভী এখন ইসলামী ব্যাংকের বিরুদ্ধে লেগেছে, ইত্যাদি ইত্যাদি। এরকম অনেক মজার মজার তথ্য বের হয়ে আসে। যাই হোক দর্শক, রুহুল কবির রিজভী সত্যি কঠিন পরিস্থিতিতে পড়লেন, একটা ধোলাই খেলেন, গণধোলাইয়ের মতো অবস্থা। অতএব ফাও কথা বলবেন না, বলার আগে হিসাব করেন। বলে যদি এরপর অপমান অপদস্থ হন, আপনার সম্মান তো আর ফিরে আসবে না।
এজন্য আমরা বলতে চাই, কথার চেয়ে ভয়ানক অস্ত্র আর কিছু নেই। একটা কথা আকাশচুম্বী জনপ্রিয় একজন মানুষকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। রুহুল কবির রিজভির প্রতি আমাদের কি শ্রদ্ধা ছিল, জনগণের কি শ্রদ্ধা ছিল। ফখরুলকে মানুষ গালাগালি করতো, কিন্তু রিজভিকে কিন্তু কেউ গালাগালি করেনি। রিজভিকে গালাগালি করতো আওয়ামী লীগের লোকজন, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি সাহিত্যে বিভিন্ন রং সং মাখি সুন্দর সুন্দর কথা বলতেন, এতে আমরা অনেকটা মজা পেতাম। এবং তিনি আসলেই আবশ্যহীন নিবেদিত প্রাণ একজন নির্যাতিত ছাত্র নেতা। এই জন্য আমার ব্যক্তিগত শ্রদ্ধা তার উপর ছিল এবং থাকবে। কিন্তু সেই রুহুল কবির রিজভী কতটা নিচে নেমে গিয়েছে, এখন তার খুরি হাঁটা নিয়ে মানুষ টল করছে। আল্লাহ রাব্বুল আলামিন রুহুল কবির রিজভীকে হেদায়েত করুক এবং এই ভুল থেকে সঠিক পথে ফিরে আসুক। রুহুল কবির রিজভীর সম্মান আল্লাহ ফিরিয়ে দিক। জামাতকে এক হাত নিলেন রিজভী কেন? এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। সহ্যের একটা সীমা পরিসীমা আছে। বিএনপি হয়তো সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কিংবা রিজভী আহমেদ সহ্যের বাঁধ ভেঙে ফেলছে, আর সহ্য করা যাচ্ছে না। তাই 29 ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জামাতকে এক হাত নিয়েছেন। ব্যাংক দখল, বিএনপির নামে কলঙ্ক লেপন, পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানা কিছু দখলের অভিযোগে জামাত ইসলামকে প্রশ্নবিদ্ধ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, 5 আগস্টের আগে ব্যাংক লুট ও দখল করেছিল আওয়ামী লীগ। 5 আগস্টের পর ব্যাংক দখল করছে একটি ইসলামী দল। একটি ইসলামী দল বলতে তিনি বুঝিয়েছেন জামাত ইসলামীকে। গতকাল রোববার রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জামাত ইসলামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের দু একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে যায়। রিজভী আরো বলেন, শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমদের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানা কিছু দখল করছে একটি দল। তিনি বলেন, 5 আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রক কাটে জনগণ তাদের চেনে। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে 71-এর বিরোধিতাকারী জামায়াত। রিজভী আহমেদ আরো বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন? ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা না। জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি। 1971 থেকে 5 আগস্ট পর্যন্ত বিএনপি কখনো মাথা নত করেনি। রিজভী বলেন, 16 বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। অর্থাৎ মোটা দাগে অভিযোগ করলেন। রিজভী আহমেদ তো আসলে কম অভিযোগ করেছে। জামাত এমন একটি দল যে দলটি বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ স্বীকার করে না। সেই দল বাংলাদেশের স্বাধীনতা চায়নি। সেই দল আজকে বাংলাদেশের শাসন ক্ষমতায় আসীন হতে চায়। এতে মধ্যে একটা সেমি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আছে, সেই জায়গায় পুরোপুরি ক্ষমতায় আসতে চায় এবং বিএনপি কে বাদ দিতে চায়। আওয়ামী লীগকে তো বাদ দিয়েছেই। মিষ্টি মিষ্টি কথা আওয়ামী লীগ পতনের পরে এই যে রিজভী আহমেদ যেটি বললেন, জামাতের আমির বলেছেন যে আমরা সবাইকে মাফ করে দেব, আওয়ামী লীগকেও মাফ করে দেব, নিকট প্রতিবেশীকে অস্বীকার করা যায় না, এসব কথাও বলেছেন। কিন্তু আওয়ামী লীগকে কি মাফ করছেন রিজভী আহমেদ? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দখলকে নিয়েছে বিএনপি, আপনারা তো নিতে পারেননি, নিয়েছে জামাত। সেই ট্রাইব্যুনাল থেকে আওয়ামী লীগ নেতাদের বিচারের অপচেষ্টা চলছে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায়। ব্যাংক দখল করবার কথা বলছেন। হ্যাঁ, 5 আগস্ট সরকার পতন হয়েছে, 6 আগস্ট ব্যাংক দখল করেছে ইসলামী ব্যাংক। এবং এস আলম নিকৃষ্ট ঘৃণিত, তার বিচার, বাংলাদেশের লক্ষাধিক কোটি টাকা পাচারের অভিযোগে তার বিচার আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, আপামর জনতা চায় তার বিচার হতে হবে। কিন্তু একজন দখল ছেড়ে দিয়ে চলে গেল, ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হলো, আরেকজন এসে দখল করলো। এখন অরাজকতা। শুধু ব্যাংক দখলের কথা বলছেন? এই যে সাম্প্রতিক সময়ে যে চুক্তিভিত্তিক সচিবগুলো নিয়োগ হলো, কয়জন আপনাদের আছে বিএনপির, কয়জন জামাতের আছে খেয়াল করে দেখুন। নির্বাচন কমিশন কে দখল করেছে খেয়াল করে দেখুন। জামাতের দখলটা আসলে ইন্টেলেকচুয়াল দখল। বিশ্ববিদ্যালয়গুলো কে দখল করেছে খেয়াল করে দেখুন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলোর সত্যতা শতভাগ। বিএনপি যত বুঝতে পারবে তত একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ক্ষমতায় যাবার ষড়যন্ত্র তত বানচাল হয়ে যাবে। কিন্তু বিএনপি যদি এখনো না বুঝতে পারে, না বুঝে যদি ঘুমিয়ে থাকে,
তাহলে বিএনপির ক্ষমতায় যাওয়াটাও দুরাশার পরিণত হবে। আজকে 1.5 যুগ ক্ষমতার বাইরে, তো সেই জায়গায় বিএনপি ক্ষমতার ভাগীদার বলতে পারি, কারণ বড় দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি। কিন্তু বিএনপি সেই জায়গায় ভূমিকা পালন করতে পারছে না, বিতর্কে জড়াচ্ছে এবং এই যে জামাতের কূট চালে একের পর এক পা দিচ্ছে, যার কারণে বিএনপি বিপদ ডেকে আনছে। জামাতের নেতিবাচক কর্মের কথা বলে শেষ করা যাবে না। ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে স্বাধীন বাংলাদেশ পর্যন্ত, এই যে এখন পর্যন্ত বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ৭১-এর মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে। এবছর 2024-এর প্রত্যেকটা কর্মে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের যে কর্মগুলো সেগুলো বিরোধিতা করা হচ্ছে, মুক্তিযুদ্ধ স্মৃতি মিশিয়ে ফেলানো হচ্ছে। এবার বিজয় দিবস পালিত হয়নি, এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। এবং জামাতেরই বি টিমের কেউ কেউ বলছে যে 16 ডিসেম্বর বিজয় দিবস তারা মানে না। তাহলে রিজভী আহমেদ এবং বিএনপি নেতাদের বলবো যে এখনো যদি আপনারা এই বিষয়গুলো অনুধাবন না করেন, না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষমতা অনেক দূরে, এই সামনের ক্ষমতা আপনাদের আসবে না। এবং আপনারা যদি ভাবেন আপনাদের ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে, না, আলামত স্পষ্ট হয়ে গেছে চতুর্দিকে যে আওয়ামী লীগ বাদ, আপনারাও বাদ, ক্ষমতায় আপনারা যাচ্ছেন না। জামাত এবং এই যে নব্য সৃষ্ট বৈষম্য বিরোধী বা এই যে নতুন রাজনৈতিক দল আসছে, নতুন রাজনৈতিক দল কারা করছে? পুরো বাংলাদেশটাই তো আসলে জামাত দখলে নিয়েছে, জামাতের কর্তৃত্বেই বাংলাদেশটা চলছে। নতুন রাজনৈতিক দল আসছে যারা, তারা শিবিরের জামাতের, অর্থাৎ জামাত শিবির আগামীর বাংলাদেশকে শাসন করতে চাইছে, শাসন করবার অপচেষ্টা করছে। আমরা বাংলাদেশের মানুষ এটি বুঝে গেছি যে আমাদের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশ বান্ধব আসলে কোনো রাজনৈতিক দলই নয়। কিন্তু ওই যে আমাদের একটা সিলেক্ট করতে হয় যে মন্দের ভালো, সেই মন্দের ভালোর জায়গায় আওয়ামী লীগ, বিএনপি তারপরে হতে পারে। কিন্তু জামাতের মতো সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশের শাসক হোক, এটি কখনোই আমরা চাই না, কিংবা ইসলামিস্টরাও চায় না, ইসলামপন্থীরাও চায় না। ইসলামপন্থী কে নয়? আমি নিজে ইসলামপন্থী, আমি মুসলিম। সেই জায়গায় আমি মুসলিম তাই বলে তো আমি জামাত করি না। আমি এর আগের বক্তব্যে বলেছি, সকল মুসলিম কিন্তু জামাত করে না, জামাত একটি সীমিত গোষ্ঠী করে। এই পরিষ্কার বিষয়টি বুঝতে হবে পরিষ্কার করে, যে খুব সামান্য একটি গোষ্ঠী জামাত করে। তো কাজেই তাদের হাতে ক্ষমতা যাক, এটা আমরা কেউ চাইবো না। বিএনপি যত তাড়াতাড়ি এটি বুঝবে, ঠিক তত তাড়াতাড়ি এই সাম্প্রদায়িক গোষ্ঠীর হাত থেকে দেশটা মুক্ত হবে। আজও পর্যন্ত এই মিথ্যাচারের বিরুদ্ধে নিজামী যে চ্যালেঞ্জ দিয়েছিল, সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারেনি। ফলে মিথ্যা অপপ্রচার করে ইসলামী ছাত্র শিবিরের এই অপ্রতিরক্ষ মৃত্যু ভয়হীন চেতনার এই অভিযাত্রাকে কেউ রুখে দিতে পারবে না। যারা শিবিরকে, জামাতকে চাঁদাবাজ, ব্যাংক লুট আর রক্ষাটার অপবাদ দেন, তাদের কাছে বলবো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা আপনারা একটু দেখুন। রক্তাক্ত পথ মারিয়ে তোমাদের উপেক্ষা করে শিবির আজকে সরের দুধ দ্বারে প্রমাণ করেছে তোমাদের কোনো বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই। আমরা বিস্মিত হই যখন শিবিরকে রক্ষাটা বলে বদনাম করা হয়, অপবাদ দেওয়া হয়। আমার পরিষ্কার মনে আছে, ইতিহাস সাক্ষী, বাংলাদেশে জামাত ইসলামী পঞ্চম জাতীয় সংসদে আমাদের পার্লামেন্টারি পার্টি লিডার সাবেক মন্ত্রী মাওলানা মতিউর নিজামী শিবিরের বিরুদ্ধে অপবাদের ব্যাপারে সংসদে দাঁড়িয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন। শিবিরকে রক্ষাটার নামে যে বদনাম করা হয়, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবির রক কেটেছে। একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে, অনেক হত্যাকাণ্ডের পোস্টমর্টম রিপোর্ট আছে, এখন আজও পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি। উনি বলেছিলেন যদি কেউ প্রমাণ দিতে পারে যে শিবির রক কেটেছে, যে কোনো পোস্টমর্টম রিপোর্ট, কোন সংঘর্ষ কখন হয়েছে, আপনারা নিয়ে আসুন। প্রমাণ দিতে পারবেন না, প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। অনেক বছর হয়েছে, পঞ্চম পার্লামেন্ট 93-94 সাল, আজও পর্যন্ত এই মিথ্যাচারের বিরুদ্ধে নিজামী যে চ্যালেঞ্জ দিয়েছিল, সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারেনি। ফলে মিথ্যা অপপ্রচার করে ইসলামী ছাত্র শিবিরের এই অপ্রতিরক্ষ মৃত্যু ভয়হীন চেতনার এই অভিযাত্রাকে কেউ রুখে দিতে পারবে না। যারা শিবিরকে, জামাতকে চাঁদাবাজ, ব্যাংক লুট আর রক্ষাটার অপবাদ দেন, তাদের কাছে বলবো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা আপনারা একটু দেখুন। এই অপবাদের সাথে জামাত শিবিরের কোনো সম্পর্ক নেই। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা তাই আজকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের লক্ষ কোটি তরুণ ছাত্র সমাজকে চরিত্র, নৈতিকতা, জ্ঞানের শিক্ষায় আলোকিত করে নির্যাতিত, নিপীড়িত
অনাহারী বুভুক্ষ অন্নহীন নিরন্ন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছে। দুনিয়াবি কোন স্বার্থ জাগতিক বিত্ত বৈভব সম্পদের মহাশিবিরের মধ্যে নাই। আজকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে সকল কোটি কোটি মানুষ যখন জাতীয় ঐক্যের স্বপ্ন দেখছে, রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে কিছু ব্যক্তিরা বিদেশি কোন